আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনার দোয়া এবং ভালোবাসায় আমিও ভালো আছি। আমি সুমন আছি আপনাদের সঙ্গে ভূতের বাড়ি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আমি বরাবরের মতো আবারও চলে এলাম আপনাদের মাঝে নতুন আরও একটি গল্প নিয়ে। আজকের গল্পটা একটু অন্যরকম হতে চলেছে, কারণ আজকের গল্পতে কিছু রোমান্টিক মুহূর্তগুলো তুলে ধরা হয়েছে। যাই হোক, আমি আর কথা বাড়াবো না, সরাসরি মূল ঘটনায় চলে যাই। আজকের গল্পটি ঠিক যেভাবে পাঠিয়েছে আমি ঠিক ওইভাবেই আপনাদের মাঝে প্রকাশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম সুমন ভাই, আপনি কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকের গল্পটি শুনলে আপনার শরীরে লোম খাড়া হতে বাধ্য হবে। যাই হোক, আমি আর কথা বাড়াচ্ছি না, সরাসরি মূল ঘটনায় চলে যাই। আমার বাড়ির থেকে কিছুটা দূরে একটি ভাঙাচোরা বাড়ি আছে। লোকমুখে শোনা যায় সেই বাড়িতে নাকি জিনেরা বাস করে। আমি কখনো চোখে দেখিনি, তাই এই কথাটি বিশ্বাসও করতে পারিনি। আমি একদিন পরীক্ষা করার জন্যে সেই বাড়ির আশপাশ খুব ভালোভাবে দেখে নিয়ে আমার তেমন একটা কিছু মনে হলো না। আমি রাত্রেবেলা ওই বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে আমি আর দেরি করি না, মূলত যত তাড়াতাড়ি সম্ভব ওই বাড়ির দিকে রওনা দেই। ওই বাড়িতে চলে যায়। বাড়ির সামনে যেয়ে প্রথমে আমার একটা জিনিস চোখে বেশ ভালোভাবেই পড়েছে। চতুর্দিকে অনেক কুয়াশা, কিন্তু ওই বাড়ি থেকে কিছুটা দূরেও কোনো কুয়াশা ছিল না। ধোঁয়ার মতো যেন অন্ধকার হয়ে আছে ওই বাড়ির আশপাশটা। আমি গেটের সামনে চলে গেলাম। গেটের সামনে যেয়ে গেটটিতে হাত লাগাতেই গেটটি অটোমেটিক খুলে যায়। আমার মনের ভিতর কীরকম যেন একটা অনুভূতি হয়। আমি জানি না এই বাড়িতে আদৌ কোনো জিন আছে কিনা। আমি দেরি না করে সেই ঘরের ভিতরে প্রবেশ করি। ঘরের ভিতরে প্রবেশ করতেই প্রথমে আমি একটা মূর্তি দেখলাম। সেই মূর্তিটা হাতে তরোয়াল নিয়ে দাঁড়িয়ে আছে। আমি মূর্তিটা থেকে তরোয়ালটা তুলে নিলাম। আমি মূর্তিটা থেকে তরোয়ালটা নেওয়াটাই মনে হয় আমার সব থেকে বড় ভুল ছিল। তরোয়ালটা তোলার সঙ্গে সঙ্গে ঘরের ভিতর থেকে অনেকগুলো চামবাদুর বেরিয়ে চলে যায়। চামবাদুরের ডাক সঙ্গে শিয়ালের ডাক। শিয়ালটা যেন জিনদেরকে আহ্বান জানাচ্ছে, চামবাদুরগুলো যেন তাদেরকে আগিয়ে নিয়ে আসতে যাচ্ছে। আমার অস্বাভাবিক কিছু মনে হলো না। চামবাদুর একটি পুরনো বাড়িতে থাকতেই পারে। আমি ঘরের সিঁড়ির দিকে চলে গেলাম। সিঁড়ির সামনে অনেকগুলো মাকড়সার জাল বিছানো ছিল। আমি জালটা ভেদ করে সিঁড়ি দিয়ে উপরে ওঠার চেষ্টা করি। উপরে উঠতেই পিছন দিকে একটি আওয়াজ হলো। আমি পিছন দিকে তাকিয়ে দেখলাম ঘরে দরজাটি বন্ধ হয়ে গেছে। আমি মনে করলাম হয়তো বা বাতাসে দরজাটি বন্ধ হয়ে গিয়েছে। আমি আর ওইদিকে গেলাম না, সামনের দিকে এগোতে লাগলাম। সামনের দিকে এগোতে সিঁড়ি দিয়ে উপরে উঠে গেলাম। উপরে যেয়ে প্রথমে একটি ঘর আমার চোখে পড়ল। সেই ঘরটির দরজা খুলে ভেতরে প্রবেশ করলাম। ভেতরে প্রবেশ করেই প্রথমে দেখলাম একটি বিছানা। সেই বিছানাটি সাদা চাদর বিছানো ছিল। সাদা চাদরের উপরে অনেক ময়লা জমেছে। আমি বিছানাটা পরিষ্কার করে নিলাম। বিছানাটা পরিষ্কার করে নিয়ে ওখানে শুয়ে পড়লাম। বিছানায় শোয়ার কিছুক্ষণের মধ্যে আমার ঘুম এসে গেল। আমি ঘুমিয়ে পড়লাম। ঘুমানোর কিছুক্ষণ পরে আমি একটা জিনিস স্বপ্নে দেখলাম। স্বপ্নে দেখি একটি বয়স্ক লোক এসে আমাকে ডাক দিচ্ছে। আমাকে বলতেছে, এই বিছানায় তোমার শোয়াটা মোটেও ঠিক হয়নি। তুমি এই বিছানায় কেন শুয়ে পড়েছ? তুমি এই ঘর দিয়ে বা কেন প্রবেশ করেছ? অন্য কোনো ঘর কি ছিল না?
এই ঘরটি তোমার চোখে পড়েছে? এখনো সময় আছে, এখান থেকে বের হয়ে যাও, নাইলে কিন্তু তুমি বাঁচবে না। আমি ঘুম থেকে সঙ্গে সঙ্গে লাফিয়ে উঠলাম। উঠে দেখি আমার আশেপাশে কেউ নেই। আমার বিষয়টা খুব একটা খারাপ মনে হলো না। আমি আবারও ওখানে শুয়ে পড়লাম। শোয়ার কিছুক্ষণ পরে আবারও সেই একই স্বপ্নে দেখি। এবার অন্য একটি লোক বলতেছে, এখান থেকে চলে যাও, নাহলে কিন্তু তুমি এখানে মারা পড়বে, চলে যাও এখান থেকে। আমি আবারও ঘুম থেকে লাফিয়ে উঠলাম। উঠে চতুর্দিকে খুঁজতে লাগলাম। এবারও আমার চোখে কাউকে পড়ল না। আমি বিষয়টা এবার হালকাভাবে নিলাম না। আমি ঘর থেকে বেরিয়ে গেলাম। ঘর থেকে বেরোনোর সঙ্গে সঙ্গেই পিছন থেকে কি যেন একটা পড়ার শব্দ বললো আমার কানে। পিছন দিকে তাকিয়ে দেখি ঘরের ভিতরে একটি ফুলদানি রাখা ছিল, ওটা পড়ে ভেঙে গিয়েছে। আমি মনে করেছিলাম হয়তো বা বাতাসে বা বিড়ালে ফেলে দিয়েছে, কিন্তু আশেপাশে দরজা জানলা সব কিছুই বন্ধ, শুধু আমার সামনের দরজাটা খোলা। এই দরজা দিয়ে তো বাতাস ঢুকবে না। আমি একটু সন্দেহই মনে করলাম। আমি ওখানে আর দেরি করলাম না, ওখান থেকে বেরিয়ে হাঁটতে লাগলাম। কিছু দূর হাঁটতেই পিছন থেকে কি যেন একজন হাঁটে আসতেছে আমার মনে হলো। আমি পিছন থেকে ঘুরে তাকাই, কাউরে দেখি না। আমি আবারও সামনে দিকে হাঁটতে লাগি। কিছুক্ষণ হাঁটতেই আমি সোজা চলে গেলাম ছাদের কর্নারে। আমি কিভাবে ছাদে এলাম আমি নিজেও জানি না। আমি তো সজ্ঞানী ছিলাম, কিন্তু ছাদে কিভাবে পৌঁছে গেলাম বিষয়টা আমার সন্দেহজনক মনে হলো। আমি ঘর থেকে বের হওয়ার জন্যে গেটের দিকে চলে আসি। গেটের দিকে এসে দেখি গেটটা বন্ধ করা, বাইরে থেকে কে জানি গেটটা লেগে দিয়েছে। আমি অনেক ডাকাডাকি করে কিন্তু কেউ গেট খোলে না। আমি কি করব বুঝতে পারি না। আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। এই ঘরের ভিতরে অদ্ভুত কিছু ঘটনা ঘটে যাচ্ছে। আমার এখানে থাকাটা মোটেও ঠিক না। আমি বেরিয়ে যাওয়ার অনেক চেষ্টা করি কিন্তু পারি না। পিছন থেকে কে যেন একজন আমাকে ডাকতে লাগলো। আমি পিছন থেকে ঘুরে তাকালাম। পিছন থেকে ঘুরে তাকিয়ে দেখলাম একটি লোক দাঁড়িয়ে আছে। লোকটি অনেক লম্বা, তার নখগুলা অনেক বড় বড়, চুলগুলা অনেক বড় বড়। সে সাদা পোশাক পরে আছে, চেহারাটায় কালো, মুখটি ভালোভাবে দেখতে পারতেছি না, অন্ধকার। তার ভিতরে লোকটির চেহারাটা কালো দেখতে। আমি লোকটিকে চিনতে পারলাম না। আমার একটু সন্দেহজনক মনে হলো, কারণ এত লম্বা মানুষ আমি কখনো দেখিনি। আমি লোকটিকে বললাম, কে তুমি? এখানে কি চাও? আমি বেরিয়ে যাব, দরজাটা কে লেগে দিয়েছে, আমাকে এখান থেকে বের করো। লোকটি আমার কথার কোনো উত্তর দেয় না। রীতিমতো পিছন থেকে কে একজন কান্না করতেছে। আমি পিছন থেকে ঘুরে তাকাই। এখানে তো কেউ নেই, শুধুমাত্র একটি দেওয়াল ছাড়া আর একটি দরজা আছে। আমি মনে করেছিলাম হয়তোবা দরজার ওপার থেকে কেউ একজন কান্না করতেছে, কিন্তু আমার ভাবনাটা পুরোটাই ভুল। আবারও কান্নার শব্দ পেলাম, কিন্তু এবার ছাদে থেকে একটি মেয়ে কান্না করতেছে। আমি ওই লোকটিকে বললাম, কে কান্না করে? লোকটি আমার প্রশ্নের কোনো উত্তর দেয় না। আমি লোকটিকে আবার জিজ্ঞেস করলাম। লোকটি ছাদের দিকে এগিয়ে গেল, সিঁড়ি বয়ে ছাদে উঠতে লাগলো। আমিও লোকটির পিছে পিছে ছাদে চলে গেলাম। ছাদে যেয়ে দেখলাম লোকটি আর ছাদে নেই। একটি মেয়ে দাঁড়িয়ে আছে ছাদের এক কোনায়, দাঁড়িয়ে থেকে কান্না করতেছে। আমি মেয়েটির কাজ বিলে এগিয়ে গেলাম। মেয়েটিকে বললাম, কে তুমি? এখানে কি চাও? এত রাত্রেবেলা কেন কান্না করতেছ? তুমি এতক্ষণ কোথায় ছিলে? আমি কেন তোমাকে দেখতে পারিনি? মেয়েটি আমার প্রশ্নের কোনো উত্তর দেয় না। মেয়েটি রীতিমতো কেঁদে চলেছে। আমি মেয়েটিকে আবার জিজ্ঞেস করলাম, কি হলো? কোনো কথা বলতেছ না কেন? কে তুমি? এত রাতে এখানে কি চাও?
মেয়েটি এবারে কোনো উত্তর দেয় না। আমি মেয়েটির হাত ধরে আমার দিকে ঘুরিয়ে নিলাম। ঘুরিয়ে নেওয়ার সঙ্গে সঙ্গে যে জিনিসটা আমার চোখে পড়লো এটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। মেয়েটির চেহারাটা দেখে তো আমি ওখানে চিৎকার দিয়ে উঠি। মেয়েটির মুখগুলো আঁচড়ানো ছিল। মেয়েটির কপালের পাশে 2 জায়গায় কাটার দাগ। মেয়েটির সারা মুখ থেকে যেন রক্ত বেয়ে বেয়ে পড়তেছে। মেয়েকে আমি বললাম, তুমি কে? তোমার এই অবস্থা কি করে হলো? মেয়েটি আমার প্রশ্নের কোনো উত্তরই দিল না। মেয়েটি আমার দিক থেকে কেড়েই চলেছে। আমি মেয়েটিকে দেখে তো প্রচণ্ড ভয় পেয়েছি। আমার শরীরের রক্ত চলাচল যেন বন্ধ করে দিয়েছে। আমার হৃৎপিণ্ড তো যেন থেমে আসতে লাগলো। আমি ওখানে আর দাঁড়িয়ে থাকতে পারলাম না। আমি ওখানে পড়ে গেলাম, কিন্তু আমি অজ্ঞান হইনি। আমি মেয়েটির দিকে তাকিয়ে আছি। মেয়েটি কান্না করতে করতে রহস্যময় একটি হাসি দিয়ে ফেললো। হাসি দিয়ে মেয়েটি আমাকে বলল, তুই এবার মরবি, তোকে এবার কেউই বাঁচাতে পারবে না। আমি মেয়েটির দিকে তাকিয়ে বলতেছি, আমাকে তুমি কেন মারবে? আমি তোমার কি ক্ষতি করেছি? আমাকে ছেড়ে দাও। মেয়েটি আমাকে বলতেছে, তুই আমার কোনো ক্ষতি করিসনি। তুই এখানে কেন এসেছিস? তুই এখানে এসে সব থেকে বড় ভুল করেছিস। তোর এখানে আসাটা মোটেও উচিত হয়নি। তোকে সাবধান করেছিল, কিন্তু তুই কোনো কথা শুনিসনি। তুই তারপরেও এখানে আছিস। তোকে আর কেউ বাঁচাতে পারবে না। তুই খুব শীঘ্রই মরবি। তুই আমার হাতেই মরবি, তোকে কেউ বাঁচাতে পারবে না। আমি মেয়ের দিকে তাকিয়ে বললাম, আমাকে মাফ করে দাও। আমি আর কোনোদিন এই এলাকায় আসবো না। আমি এই বাড়ি এই সীমানাও কোনোদিন পাওয়া দিব না। আমাকে ছেড়ে দাও। মেয়েটি আবারও রহস্যময় একটি হাসি দিয়ে বলল, তোকে তো ক্ষমা করবই না। তুই এখানে মরে যাবি। তোকে আমি মেরে ফেলবো। তাই বলেই মেয়েটি আমার গলাটি চেপে ধরলো। চেপে ধরেই আমাকে ছুঁড়ে ফেলে দিল। আমি যে ওয়ালের সঙ্গে ধাক্কা খেলাম। ধাক্কা খেয়ে ওখানে আবার পড়ে যায়। মেয়েটি কয়েক সেকেন্ডের ভিতরেই এক দৌড়ে আমার কাছে চলে এলো। এসে আবারও আমাকে উঠিয়ে আরেক জায়গায় ফেলে দিল। আমি আবারও একটি দেওয়ালের সঙ্গে বাড়ি খেলাম। বাড়ি খেয়ে মেয়েটিকে বললাম, আমাকে ছেড়ে দাও, আমি এখান থেকে চলে যাব। মেয়েটি আমাকে বলল, তোকে ক্ষমা করব না। তোর ক্ষমা নেই। তুই এখানে মরে যাবি। তোকে আমি মেরে ফেলবো। তোকে আমি বাঁচতে দিব না। তাই বলে মেয়েটি আবারও আমার গলাটি চেপে ধরে। এবার আর আমাকে ছাড়লো না। আমাকে আবারও ওখান থেকে ধাক্কা দিয়ে আরেক জায়গায় ফেলে দেয়। আমি এবার আর ছাদের উপরে থাকলাম না। আমি দোতলায় থেকে সোজা নিচে পড়লাম। নিচে পড়ে আমি ওখান থেকে এক দৌড়ে আমি চলে আসি। আমাকে আর ধরতে পারলো না। আমি মেয়েটির হাত থেকে কোনো মতে বেঁচে ফিরে আসি। তারপর থেকে আমি তো দূরে থাকলো। কোনো লোকই ওই বাড়ির আশেপাশেও যায় না। তারপর থেকে অনেক দিন কেটে গেল। কেউ আর ওই বাড়ির আশেপাশে যায় না। আমি তো ভুলেও যাই না ওই বাড়ির আশেপাশে। আমি অনেক কষ্টে ওখান থেকে ফিরে এসেছি। যাই হোক, আমার ঘটনাটি এতটুকুই। আমি ঘটনাটি আর বড় করতে চাই না। যদি ঘটনাটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন আর আপনার বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবেন না। আপনাদের সঙ্গে যদি এরকম কোনো ঘটনা ঘটে যেয়ে থাকে তাহলে আপনি অবশ্যই ঘটনাটি আমাদের মাঝে শেয়ার করে দিবেন। আমাদের হোয়াটসঅ্যাপ বা ইমেল অ্যাড্রেসে আপনার সঙ্গে ঘটে যাওয়া ঘটনাটি পাঠাতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 01962135608 এবং ইমেল অ্যাড্রেস bhuterbaড়ি00@gmail.com। আমাদের হোয়াটসঅ্যাপ বা ইমেলে আপনার সঙ্গে ঘটে যাওয়া ঘটনাটি খুবই শীঘ্রই পাঠিয়ে দিন। যাই হোক, আমি আর গল্পটি বড় করব না। বরাবরের মতো একটি কথাই বলতে চাই, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। ভূতের বাড়ি
এখানে গল্প নয়, ঘটনা শোনানো হয়।